আগের ২৬টি ম্যাচে ২৬টি প্রচণ্ড লড়াইয়ের পরে বর্তমানে দুই যোদ্ধা ইতোমধ্যে সেমিফাইনালে উঠেছেন। তারা উজবেকিস্তানের আইনিকা আর থাইল্যান্ডের ম্যাংস্টার। আর আজ রাতে চীনা ক্রীড়াবিদ মেং গুডংফু কিন্না, রাশিয়ান খেলোয়াড় রাসোল এবং থাই তারকা হিনমানি, তারা একটি স্কোয়াডে প্রচণ্ড লড়াই করবে শেষ দুই সেমিফাইনালে। বরং তাদের হৃদয় এবং চোখের জন্য কি গুরুত্বপূর্ণ। সম্মানের প্রতীক একটি সোনার বেল আরেকটি হামলা চালাচ্ছে।唯有不停的破茧重生，才能蝉联榜首。34岁，300多场胜战，53次 KO 对手，5条金腰带。首先有请蓝方选手，来自泰国的辛马尼。এরপরে আমরা আপনার কাছে নিম্নলিখিতগুলি উপস্থাপন করব। তার মুখোমুখি লাল পার্শ্বের খেলোয়াড়। এই বছর তার বয়স মাত্র ২২ বছর, তবে তার বক্সিংয়ের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে এবং কৌশলগুলি শক্ত। আসুন এক রাউন্ড হাততালি দেওয়া যাক। আমরা চীন থেকে নবাগত রাজাকে আমন্ত্রণ জানিয়েছিলাম। চীনের এক ভয়ঙ্কর জেনারেল মেং 4 রাজ্যের强赛 পূর্ব 场 অংশ। 战火重燃，王者之争谁领风骚？大家好，我是蒙国栋，我又回来了。在峨眉传奇的赛场上，依靠冷静的打法、清晰的战术，蒙国东接连战胜数组对手，站到了4强赛的擂台上。17战14胜4次 KO， 这超高的胜率也证明了22岁的蒙国东不只是幸运的宠儿，他所依靠的是扎实的拳腿基础和冷静的头脑。我不是一个怕输的人，但是每次比赛之前我都还是会很纠结的，因为我怕每次比赛都完美。面对拥有多条重量级冠军金腰带，战斗了360场的泰国名将辛马尼，蒙国东能否持续完美的表现呢？让我们拭目以待。তবে এখানে আমি রিপোর্ট করতে চাই 5টি সোনার বেল্টের অধিকারী থাইল্যান্ডের বক্সিং চ্যাম্পিয়ন হিনমানি নির্দিষ্ট সময়ের মধ্যে নয়, এন্ট্রি লেভেলের জন্য ওজনের প্রয়োজনীয়তা পূরণ করুন। তাই আমি 1 পয়েন্ট বাদ দিচ্ছি। সবাইকে হ্যালো দর্শক, সিচুয়ান টিভির এমএই কিংবদন্তিতে আপনাকে স্বাগতম। আমরা এখন এমেশন জিমনেসিয়ামে রয়েছি। আমি টনি, আমি ডং জিয়াংতাও। এই প্রতিযোগিতাটি 65 কেজি বিভাগে রয়েছে। ইমেই কিংবদন্তি বিশ্ব চ্যাম্পিয়ন সেমিফাইনাল বাছাই পর্ব। লাল দলের খেলোয়াড় ছিলেন চীনের মঙ্গোলিয়ান গুডি, নীল দলের খেলোয়াড় ছিলেন থাইল্যান্ডের হিনমানি। এটা হল জিনমানি, কারণ দৌড়ের আগে নিজেকে ওজন করার সময় নির্ধারিত সময়ের মধ্যে না। আপনার ওজন এই স্ট্যান্ডার্ড ওজনে হ্রাস করুন। তাই রেফারিরা কোর্টে যাওয়ার পরে তারা জিনমানি থেকে 1 পয়েন্ট আগে থেকে কেটে নিয়েছিল। সুতরাং এটি একটি 4 খেলোয়াড়ের টুর্নামেন্ট। আমরা প্রত্যেকেই খেলোয়াড়, তাদের সবারই লক্ষ্য চ্যাম্পিয়নশিপ। তাই এই খেলা শুরুর আগে 1 পয়েন্টে এগিয়ে ছিল মঙ্গোলিয়া। আমি ওটা সম্পর্কে জানি না।
থাই খেলোয়াড়দের কিভাবে তাদের মানসিকতা সামঞ্জস্য করা উচিত। হ্যাঁ, কিন্তু আমি হিমনিতে বিশ্বাস করি তাদের অসাধারণ কৃতিত্বের কারণে। WMC ওয়ার্ল্ড তাইকোয়ান চ্যাম্পিয়ন, টাইফাই চ্যাম্পিয়ন এবং WPMF চ্যাম্পিয়ন, 5টি সোনার বেল্ট সহ একজন অভিজ্ঞ। সুতরাং আমি মনে করি এটি তাদের মানসিকতার জন্য। এটি এই ধরনের খুব বেশি প্রভাব ফেলতে পারে না। হ্যাঁ, 358টি গেম বিনা কারণে খেলা হয় না। হ্যাঁ, তাই আমি মনে করি হিমমনি এই পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। ব্যবধান বাড়ানোর জন্য তাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত ছিল। ফ্রন্ট হ্যান্ড জব। হিম্মানির টিপিক্যাল থাই স্পিটিং দেখে মঙ্গুর মেয়ের মুয়ে থাইতে প্রশিক্ষণের অভিজ্ঞতা রয়েছে, তবে তার বক্সিং কৌশল ছিল খুবই অনন্য। এখন মঙ্গল গুডং এই বক্সিং কৌশল গ্রহণ করছে এবং এই ফুটওয়ার্কের গতিবিধি বিচার করে অবাধ লড়াইয়ের চিহ্নগুলি আরও স্পষ্ট ছিল। নীল দলের খেলোয়াড় জিনমানি তার দখল ছিল, এমনকি তাকে সাধারণ মুয়ে থাই যোদ্ধার মতো দেখাচ্ছিল না। জিনমানি তারা করতে দেখুন। মাঝারি সুইপ। মঙ্গল ইস্ট চলাফেরা চালিয়ে যাওয়ার জন্য ফুটওয়ার্ক ব্যবহার করছে, আর একটা শরীর দুলছে, আক্রমণাত্মক সুযোগ খোঁজার চেষ্টা। কিন্তু প্রতিবারই জিনমানি এর প্রতিক্রিয়া জানিয়েছেন এবং এক অ্যাকশন স্ট্রাইক। মঙ্গল গুডংয়ের জন্য এখনও কিছুটা চাপ রয়েছে। এখনই এই নীল খেলোয়াড়টি একটি সাইড পজিশন হাঁটু স্ট্রাইক সরবরাহ করেছিল। এটি এমন একটি আন্দোলন যা অ্যাথলিটের শরীর থেকে লাফিয়ে ওঠে। একে হাঁটু জাম্পিং বলা হয়। এটি একটি খুব চ্যালেঞ্জিং পদক্ষেপ, প্রযুক্তিগত পদক্ষেপ। হ্যাঁ, আপনি এই ছোট বিবরণ থেকে বলতে পারেন নীল দলের খেলোয়াড়রা বেশ দক্ষ, বেশ সূক্ষ্ম। হ্যাঁ, দশ সেকেন্ড বাকি আছে। মঙ্গল পূর্ব কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে। এই হিমমনি মাঝারি থেকে দীর্ঘ দূরত্বে একক বা কৌশল সম্পাদন করে না, বা সেই জায়গা যেখানে মুষ্টিবদ্ধ কৌশল ঢালাই করা হয়। ঠিক আছে, দ্বিতীয় রাউন্ড শুরু হয়। প্রথম খেলার দিকে নজর দেওয়া যাক। মঙ্গোলিয়ান ইস্ট দূরত্ব বন্ধ করার জন্য ফুটওয়ার্ক ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। কিছু মিড রেঞ্জ বক্সিং এক্সচেঞ্জ করুন, তবে এই দূরত্ব তৈরি করার জন্য জিনমানি খুবই উপযুক্ত। আর দূরত্ব নিয়ন্ত্রণ করার সময় ক্রমাগত এই এক পাঞ্চ এবং কিক কৌশল অনুশীলন করা পায়ের দক্ষতা আউটপুটের জন্য অত্যন্ত কার্যকর। হ্যাঁ, দ্বিতীয় রাউন্ডে যাওয়া। আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গোলিয়া স্পষ্টতই তাদের আক্রমণাত্মক ছন্দের গতি বাড়িয়ে দিচ্ছে, বিশেষ করে আমাদের সেমিফাইনাল বাছাই পর্বের জন্য এটা সত্য। এই খেলোয়াড়টি প্রতিযোগিতার স্তরগুলির মধ্য দিয়ে প্রতিযোগিতা করেছে, এরপর দলের নির্বাচিত সদস্যরা। তাই উভয় পক্ষই একে অপরের কৌশলের বিরুদ্ধে খেলে। আমি তো বেশ কিছু জানি। মেং গুডংয়ের বক্সিং কৌশলের সুবিধাগুলি ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। হিমানির জন্য এই অ্যাকশনের প্রতিটি ক্লিককে আউটপুট দেয়। এই সংমিশ্রণের সাথে মঙ্গোলিয়ান গুডংয়ের পাল্টা আক্রমণ খুব সমযোপযোগী ছিল, আর তা হল এখনই আপনি একটি ছোট বিবরণ থেকে দেখতে পারেন। ব্লু সাইড প্লেয়ারদের সত্যিই খুব সমৃদ্ধ লড়াইয়ের অভিজ্ঞতা রয়েছে। তিনি পা ধরার পরে না, সুবিধা পাওয়ার সাথে সাথেই আক্রমণ করুন। এটা সঠিক জায়গা খুঁজে বের করার বিষয়ে। তারপর একটি স্পষ্ট আঘাত প্রদান করুন। পা ধরার পর প্রতিপক্ষের ভারসাম্য কিছুটা সীমিত। ঘোড়ার পিঠে চড়ে আক্রমণ করার তাড়াহুড়ো ছিল না তার। এটা উপযুক্ত হওয়া উচিত। আক্রমণ চালানোর জন্য একটি যুক্তিসঙ্গত অবস্থান সন্ধান করুন। মেং গুডং ধীরে ধীরে বক্সিং কৌশলের এই সংমিশ্রণটি বন্ধ করে দিয়েছিলেন। এটি সরাসরি কিছু সুবিধা প্রকাশ করে।
পেটে আঘাত করুন, মাথায় আঘাত করুন। এই মুহূর্তে মঙ্গল নেতা পিছু হটতে যাচ্ছিলেন, কারণ একবার আপনি দূরে সরে গেলে এই দূরত্বে জিন মানি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। হ্যাঁ, মাঝে মাঝে অন্যের মনোভাব থেকে ভুগছেন যখন আঘাত প্রবল হয়। পরিবর্তে এটি উপরের দিকে এবং সামনে চলে যায়। এটি নিজের জন্য সুরক্ষার একটি ফর্ম। মাঝারি থেকে দীর্ঘ পরিসরের এক ক্লিক খেলায় দক্ষতা অর্জনকারী খেলোয়াড়দের জন্য। মুক্ত লড়াইয়ের নিয়মের অধীনে ম্যাচগুলি সাধারণত নিয়মিত লড়াইয়ে শেষ হয়। আন্দোলনের এই সুসংহত সংমিশ্রণগুলি সম্পাদন করুন। থাই খেলোয়াড়দের স্বতন্ত্রভাবে স্ট্রাইক করার সুযোগ নেই। যাই হোক, থাই খেলোয়াড়দের খুব সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে, বিশেষ করে জিন মানির মতো মানুষ। পশ্চাৎসরণের সময় প্রতিটি স্ট্রাইক খুব কার্যকর ছিল। আপনি এগিয়ে যাচ্ছেন, প্রতিবারই আপনি এমন আঘাত ভোগ করেন, আপনি আপনার নিজের আক্রমণের ছন্দ ব্যাহত করবেন। সুতরাং যখন মেং গুওডং ভিতরে যেতে চেয়েছিলেন, এটা এড়িয়ে চলুন। জিনমানি পিছু হটছিল। একটি সরল রেখায় এক পাঞ্চ বা লাথি কৌশলের সাথে ক্রমাগত হস্তক্ষেপ করুন। উভয় পক্ষই পরপর ঘুষি বিনিময় করে। এই মুহূর্তে অভিজ্ঞতায় জিনমানির সুবিধা স্পষ্ট হয়ে ওঠে। দ্বিতীয় খেলার প্রথমার্ধ। সুতরাং মঙ্গোলিয়া লেগে আছে বলে মনে হচ্ছে। সংমিশ্রণ চালগুলি সম্পাদন করার এই কৌশলটি কিছুটা কার্যকর হয়েছে। দ্বিতীয় রাউন্ড শুরু হওয়ার পর মঙ্গোলিয়া ইস্ট এই ধারাবাহিক কম্বো পদক্ষেপের মাধ্যমে দূরত্ব বন্ধ করে দিয়েছে। এটির কিছু প্রভাব আছে বলে মনে হচ্ছে। তবে আসুন দ্বিতীয় খেলার দ্বিতীয়ার্ধের দিকে নজর দেওয়া যাক। জিনমানি এটিতে কিছু সমন্বয় করেছিলেন। মঙ্গোলিয়া পূর্ব দিক থেকে অগ্রসর হওয়ার পরে ঘুষির এই সংমিশ্রণটি ক্রমাগত আক্রমণের জন্য জায়গা তৈরি করে। তারা বাস্তবিকভাবে দূরে সরে যেতে পারে এবং তারপরে কিছু পাল্টা আক্রমণ শুরু করতে পারে। আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি ম্যাচটি খেলায় আরও এগিয়ে গেছে। এই নীল দিকের সুবিধাটি আরও স্পষ্ট হয়ে উঠবে, কারণ নীল দলটি খুব অভিজ্ঞ খেলোয়াড়। প্রথম 2 রাউন্ডে তিনি পানির পরীক্ষা করেছিলেন। তিনি ইতোমধ্যে অন্য পক্ষের পদ্ধতি জানতেন। তাহলে আপনি জানেন কিভাবে এটি এড়ানো যায়। হ্যাঁ, এবং এখন উভয় পক্ষের চেহারা থেকে বিচার করে মুয়ে থাই যোদ্ধাদের এর চেয়েও বেশি চিত্তাকর্ষক দেখাচ্ছে। মঙ্গোলিয়ান পূর্বের আরও শক্ত পেশি প্রকারের ধরন রয়েছে। মাত্রাগুলি কিছুটা বড়। হিম্মানি পূর্ব মঙ্গোল রাজ্য দখল করে নেয়। যখনই আমি প্রবেশ করতাম, গতিবিধি অবিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন ছিল। প্রতিবারই তিনি 2 থেকে 3টি ঘুষি মারেন। তাই জিনমানি মঙ্গোলিয়ান পূর্ব থেকে প্রথম ঘুষি ধরতে থাকেন। যখন মেং গুডং তার প্রথম ঘুষি ছুড়ে মারলেন, হিমনি দ্রুত একটি ঘুষি দিয়ে পাল্টা জবাব দিত। আপনার পরবর্তী দ্বিতীয় এবং তৃতীয় ঘুষিগুলি অবিচ্ছিন্ন শক্তিতে ব্যাহত করতেন। সুতরাং জিনমানির অভিজ্ঞতা সত্যিই খুব সমৃদ্ধ। আপনি দেখুন, আমরা সবেমাত্র আগেই শুরু করেছি। প্রতিবার জিনমানি একটি প্রশ্ন স্ক্যান করার পরে মেং গুডং ক্যাচটি ধরতেন এবং তারপরে তার ঘুষি দিয়ে পাল্টা আক্রমণ করতেন। হিনমানি পূর্ব মঙ্গোলিয়ার এই বৈশিষ্ট্যটি দখল করেছিলেন। সেন্ট্রাল সুইপের পরে মেং গুডং এক হাত দিয়ে জিনমানির পায়ের কৌশলটি চেপে ধরলেন। একই সময়ে জিনমানি একটি এক পায়ের ব্যাকহ্যান্ড মুষ্টি দিয়ে নিজেকে সমর্থন করেছিলেন। এটি তৎক্ষণাৎ বাধা দেবে এবং আক্রমণ করতে ক্লিক করবে। এইভাবে এটি হবে। মঙ্গল ইস্ট আপনার পুরো ছন্দকে ব্যাহত করবে। কোর্টের রেফারিদের দিকে তাকান। তিনি হিনমনিকে খুব বেশি আলিঙ্গন না করার জন্য সতর্ক করেছিলেন। আপনি যদি খুব বেশি আলিঙ্গন করেন তবে আমি আপনাকে একটি হলুদ কার্ড ফিরিয়ে দেব। তৃতীয় রাউন্ডের পরে মঙ্গল ইস্ট ছন্দ বাজিয়েছিল। আগের 2 ম্যাচের তুলনায় তিনি আরও এক ধাপ ত্বরান্বিত হয়েছেন এবং অ্যাপ্রোচ দূরত্ব আরও কম। তো মঙ্গল সাম্রাজ্য যখন পূর্ব দিক থেকে প্রবেশ করেছে, জিনমানি আলিঙ্গন এবং আলিঙ্গন করার উদ্যোগ নিয়েছিলেন এবং এখন 4 পায়ের সুইপ নীল দিক থেকে আসে।
এবং আসুন বর্তমান লাল দলের খেলোয়াড় মেং গুড মেয়ের দিকে নজর দেওয়া যাক। তার পাঁজরের এই অংশটি ইতিমধ্যে ডোরসাল দিকটি ইতিমধ্যে একটি লালচে বেগুনি প্যাচ। তাই আমি মনে করি এই মুহূর্তে মঙ্গলিস্ট আপনার পদক্ষেপে কিছু আন্দোলন জোরদার করুন। এই হিনম্যানিয়াকে একটি একক ঝাড়ু বা ঘুষি মারতে দিন। সেই সময় আপনি নিজের অবস্থান নিয়ন্ত্রণ করতে পারবেন না। ধারাবাহিক সুইপ এবং লাঠি। এই মুহূর্তে মেং গুডং ভিতরে প্রবেশের জন্য সর্বাত্মক চেষ্টা করেছিলেন, অন্যথায় কেবল প্রত্যাহার করুন। অন্যথায় আপনার পদক্ষেপের কিছু সামনের এবং পিছনে নড়াচড়া করুন। হ্যাঁ, সেখানে থাকতে দ্বিধা করবেন না। তারপর অন্য কাউকে লড়াই করতে দিন। ঠিক আছে, ঘুরে দাঁড়ান এবং ঘুষি সুইং করুন। খেলা শেষ হয়ে গেল। এরপর 5 জন রেফারি ঘোষণা করব। চূড়ান্ত রায়। রেফারি নং 1-27 থেকে 29, রেফারি নং 28 থেকে 29, রেফারি নং 3-27 থেকে 29 জিতেছে। রেফারি নং 4-28 থেকে 29, রেফারি নং 5-27 থেকে 29। মিস হিম্মানি একটি পয়েন্ট বাদ দিয়েছেন। এরপরে তিনি লড়াইয়ে যোগ দেওয়ার জন্য রিংয়ে পা রেখেছিলেন। এই ম্যাচে সব রেফারিরা সর্বসম্মতিক্রমে রায় দেন, ল্যানফাং জিতেছে। আমরা 75 কেজি বিনামূল্যে লড়াইয়ের প্রতিযোগিতা উপস্থাপন করতে চলেছি। প্রথমে হাজির হলেন তিনি। তার লড়াইয়ের স্টাইল ছিল অত্যন্ত ভয়ঙ্কর এবং টাইফুন স্থিতিশীল রয়েছে অত্যন্ত দুই। আসুন আমরা নীল দলের খেলোয়াড়দের স্বাগত জানাতে এক রাউন্ড হাততালি দিই। তিনি কাজাখস্তানের তুষার চিতাবাগ নামে পরিচিত ডায়াস। He is the champion! এরপর আমরা চলে যেতে চলেছি। খুব তরুণ খেলোয়াড়দের মুখোমুখি হচ্ছেন তিনি। তিনি চীন থেকে এসেছেন। এই খেলোয়াড় একজন কিশোর ছিল। এরই মধ্যে একাধিক ফাইটিং চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছেন তিনি। আসুন বন্ধুরা, আসুন এক রাউন্ড হাততালি দেওয়া যাক লাল দিকের তরুণ চীনা খেলোয়াড় ওয়াং হুয়াইশেন। সবাইকে হ্যালো প্রিয় দর্শকগণ, সিচুয়ান টিভির এমএই কিংবদন্তিতে আপনাকে স্বাগতম। আমরা এখন মাউন্ট এমএইতে রয়েছি। আমি টনি, আমি ডং জিয়াংতাও। এই ম্যাচটি 75 কেজি ফ্রিস্টাইল লড়াইয়ের জন্য একটি সুপার যুদ্ধ ছিল। লাল দলের খেলোয়াড় ওয়াং হুয়াইশেং, নীল দলের খেলোয়াড় ছিলেন কাজাখস্তানের ডায়াস। ওয়াং হুয়াইশেং 21 বছর বয়সী, 1 ফুট 78 মিটার লম্বা, 20টি লড়াইয়ের রেকর্ড সহ 18টি জয়। ডিয়াজ তার লড়াইয়ে 7-9।
তদুপরি ওয়াং হুয়াইশিং এর আগে একটি পেয়েছিলেন এশিয়ান সান্ডা জুনিয়র চ্যাম্পিয়নশিপ। তিনি একজন সান্ডা যোদ্ধা। উভয়পক্ষ একে অপরকে বিপরীত অবস্থানে ধরে রেখেছিল। ওয়াং হুয়াইশেং তার বাম পা এবং বাম হাত সামনে রেখে ব্যান্ডটি সঠিকভাবে ধরে রেখেছিলেন। নীল পার্শ্বের খেলোয়াড় পাল্টা আক্রমণ করেছিল। আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি ওয়াং হুয়াইশেং সান্ডা প্রশিক্ষণের ভিত্তি, পদক্ষেপ চলমান, আর ক্লিক লঞ্চ বেশ দ্রুত। শিক্ষক ডং জিয়াংতাও আমাদের এটি ব্যাখ্যা করবেন। এটি সান্ডা এবং কিকবক্সিংয়ে কিছু কিকবক্সিং। এর মধ্যে কি কোনো সূক্ষ্ম পার্থক্য আছে? প্রথমত, সান্ডার আলাদা নিয়ম আছে। এই সান্ডা কৌশল নেতৃত্ব। ফ্রিস্টাইলের মধ্যে লড়াইয়ে কৌশলও রয়েছে, তাদের মধ্যে প্রচেষ্টা, এবং এই ছন্দের কিছু পার্থক্য বেশ লক্ষণীয় হবে। যদিও আমরা ম্যাচে আমাদের মুষ্টি এবং লাথি তৈরি করতে পারি, তবে ধরা যাক পায়ের মতো। সান্ডা একটি স্কোরিং সিস্টেম যা পয়েন্ট যোগ করে, তাই যখনই সে লাথি মেরে বের করে দেয়, শক্তির প্রয়োজনীয়তাগুলি বিশেষভাবে সুস্পষ্ট নয়। তদুপরি সান্ডার কাছ থেকে হুইপ কিকটি লাথি মারার পরে এটি অবশ্যই প্রত্যাহার করতে হবে। সুতরাং সামগ্রিকভাবে অনুপ্রবেশ এবং প্রাণঘাতিতার ক্ষেত্রে সম্ভবত মুক্ত লড়াইয়ে লাথি মারার কৌশলগুলির মতো শক্তিশালী নয়, তবে গতি মন্দ নয়, আর আন্দোলন এগিয়ে যায়। এটি যে গতিতে শুরু হয় তা সহ এটি খুব বিচক্ষণ। বক্সিং কৌশলের ক্ষেত্রে, কারণ সান্ডা কৌশলগুলি কুস্তির অনুমতি দেয়, তাই পুরো বক্সিং স্টাইলটি কুস্তির সাথে মিলিত হয়। এটি কাজ সম্পাদনের জন্য প্রযুক্তিগত ব্যবস্থা, তাই পর্দার পরিসীমা বেশ বড় হতে পারে। সুতরাং খেলা শেষ হওয়ার পরে উভয় পক্ষের জন্য আলিঙ্গন করা সহজ। দেখুন, আমরা বক্সিং কৌশল ব্যবহার করার পরে স্বতঃস্ফূর্তভাবে তিনি তার প্রতিপক্ষকে জড়িয়ে ধরতে চেয়েছিলেন। ফ্রি ফাইটিং স্টাইলটি বক্সিংয়ের কাছাকাছি ছিল। তো চলুন এবার দেখে নেওয়া যাক। যদিও এটি ছিল এক রাউন্ড ঘুষি এবং লাথি, আর আন্দোলনের প্রত্যেকের দেহের অঙ্গপ্রত্যঙ্গ প্রায় একই রকম, তবে যখন বিষদের কথা আসে তখন এখনও উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। এটি বহিরাগতরা দর্শনটি দেখছে, অভ্যন্তরীণরা কৌশলগুলি দেখছে। প্রকৃতপক্ষে এই জ্ঞানের অনেক সূক্ষ্ম দিক এই মুষ্টি এবং লাথির সাথে জড়িত রয়েছে। বিদ্যুৎ উৎপাদন এবং চলাচলের পথের দৃষ্টিকোণ থেকে তাদের মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। ভারসাম্য হারানো। ঠিক আছে, সময় শেষ হয়ে গেছে। আমরা কেবল সান্ডা খেলোয়াড়দের নিয়ম এবং কিকবক্সিং সম্পর্কে কথা বলেছি, কারণ নিয়ম ভিন্ন, খেলার শৈলীও আলাদা। হ্যাঁ, সুতরাং যখন সান্ডা যোদ্ধারা মুক্ত লড়াইয়ের নিয়মের অধীনে খেলে, কিছু ধর্মদ্রোহী আছে। সান্ডা অ্যাথলিটদের কাছাকাছি আসার পরে কুস্তি করতে হবে, তাই তিনি মিড ডিস্টেনশনের মুষ্টি এবং কিক এক্সচেঞ্জে আক্রমণ করছিলেন। সামর্থ্য একটু দুর্বল। সুতরাং আমরা দেখতে পাই ওয়াং হুয়াইশেং সর্বদা তার দূরত্ব বজায় রাখে। কয়েক দফা হামলার পর তারা তাৎক্ষণিকভাবে পিছু হটবে। দূরত্ব প্রশস্ত করুন, অথবা শুধু চালিয়ে যান। স্বতঃস্ফূর্তভাবে কিছু কুস্তি আলিঙ্গন করা, এটি এখনও একজনের শক্তির সাথে খেলার একটি সচেতন উপায়। হ্যাঁ, এটা কি এভাবে বোঝা যায়? কারণ সান্ডা নিয়ম ভারী আঘাত দিয়ে স্কোর করার বিষয়। এটি একটি পয়েন্ট শাট সিস্টেম, তাই তার শ্রোতারা আরও পেশাদার। তাহলেই আপনি প্রতিযোগিতার বিষয়টি পুরোপুরি বুঝতে পারবেন। হ্যাঁ, সুতরাং এই কারণেই এমএই কিংবদন্তি সেই প্রভাবটি বেছে নিয়েছিলেন। প্রথমত প্রযুক্তি, দ্বিতীয়ত এটি বহিরাগতদের দেখায় যে তারা রিংয়ে রয়েছে। এটা কার আভাব? আরও তীব্র। হ্যাঁ, গতিবেগ যত বেশি বিশিষ্ট হবে, সুবিধাটি কার কাছে আরও স্পষ্ট। এটাই স্কোর করার মান। এটি আরও কিছুটা ডাউন টু আর্থ। হ্যাঁ, এটি প্রতিযোগিতায় এই সচেতনতার সাথে লড়াই করার মতো।
এ কারণেই এত বছর ধরে স্ট্যান্ড আপ প্রতিযোগিতার নিয়ম অনুসরণ করা হচ্ছে। কিকবক্সিং ব্যাপকভাবে গ্রহণ করা উচিত। অন্য কথায়, অবাধ লড়াইয়ের নিয়মগুলি ম্যাচ পরিচালনার জন্য ব্যবহৃত হয়, কারণ এটি দক্ষতার খেলা থেকে আসে। আপনার দেহের সম্ভাবনাকে কাজে লাগান এবং সামগ্রিক ভিজুয়াল আবেদনের ক্ষেত্রে এই সমস্তই এই দর্শকদের জন্য প্রশংসার স্তরের সাথে মেলে। ঠিক আছে, অন্যথায় এই অবস্থা ঘটবে। দেখে মনে হচ্ছে এই লোকটি দুর্দান্ত গতিতে লড়াই করছে, কিন্তু শেষ পর্যন্ত হেরে যান তিনি। কেউ বুঝতে পারছে না কেন। হ্যাঁ, ওয়াং হুয়াইশেং এর ফুটওয়ার্ক দেখুন, বেশ সক্রিয়। তদুপরি দুর্দান্ত উদ্যমে লড়াই করে এবং একটি একক পদক্ষেপের জন্য হিট রেট বেশ বেশি। এই মুহূর্তে দিয়াজ মাঝারি থেকে দীর্ঘ পরিসরের আক্রমণ শুরু করেছিলেন। আপনি এর সুবিধা নিতে পারবেন না এবং প্রতিটি আক্রমণ শুরু হয়েছিল। ওয়াং হুয়াইশেং স্পষ্টভাবে সবকিছু বিচার করতে পারতেন। সুন্দর। এই ধর্মঘট উঁচুতে ছড়িয়ে পড়ে, গাও দেখা করতে এবং আক্রমণ করতে ঝাঁপিয়ে পড়েছিল। সেই লাথিটি খুব সঠিক ছিল। আসল উপলব্ধি খুব ভালো। কাউন্টডাউন স্পষ্টভাবে গণনা করা হয়েছে। সুন্দর। আবার জোরে আঘাত করুন। ওয়াং হুয়াইশেং এখন খুব উত্তেজিত। 10 সেকেন্ড বাকি আছে। আবারও ছিটকে পড়ে গেলেন তিনি। দ্বিতীয় গণনার আরেকটি কাউন্টডাউন, তাই ওয়াং হুয়াইশেং বাই জিয়াওতে দাঁড়াতে চেয়েছিলেন। ফাইনাল রাউন্ড হচ্ছে নির্ণায়ক ম্যাচ। প্রথম 2 ম্যাচে ওয়াং হুয়াইশেং এটি সম্পূর্ণরূপে সান্ডা কৌশলগুলির নমনীয়তা প্রদর্শন করে। আবারও আমি প্রচণ্ড আঘাত পেয়েছিলাম। খুব নির্ভুল। এই আঘাতটি খুব ভারী। হ্যাঁ, এটি ছিল ম্যাচের তৃতীয় কাউন্টডাউন। খেলা শেষ হয়ে গেছে। লাল। তৃতীয় খেলায় লাল পক্ষের 9 সেকেন্ড ছিল। দ্বারা বিজয়ী।